হ্যালো স্টুডেন্টস, জিএসএমপি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, জিএসএমপি মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন শিক্ষক। গত ক্লাসে আমরা কম্প্যারেটর সম্পর্কে পড়তে গিয়ে সিগমা কম্প্যারেটর সম্পর্কে পড়েছিলাম। আজকের টপিক হলো অপটিক্যাল কম্প্যারেটর। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ইন্ট্রোডাকশন. This instrument is usually based on the principle of the reflection of light on a mirror that can be tilted through small angles by the vertical displacement of the measuring plunger around fixed support. এটা বলতে চাইছে যে এটা কোন প্রিন্সিপালের ভিত্তি করে অপটিক্যাল কম্প্যারেটর তৈরি করা হয় না, রিফ্লেকশন অফ লাইট, আলোর যে প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট অন আ মিরর, একটা আয়না অথবা মিররের মধ্যে আলোর প্রতিফলন ঘটিয়ে তৈরি করা হয়। সেখানে কি করা হয় না, দ্যাট ক্যান বি টিল্টেড থ্রু স্মল অ্যাঙ্গেলস। টিল্টেড শব্দটার অর্থ জানো নিশ্চয়ই, এটার অর্থ হলো বাঁকানো, অর্থাৎ ডিফ্লেক্ট করা। তো মিররটাকে আমরা ডিফ্লেক্ট করে বাঁকিয়ে কী করতে পারি, আলোর প্রতিফলনটাকে ঘটিয়ে কী করতে পারি, স্মল অ্যাঙ্গেলসে চেঞ্জ করতে পারি। অ্যাঙ্গেলটাকে আমরা কী করতে পারি, চেঞ্জ করতে পারি। ওই প্রিন্সিপালের উপর ভিত্তি করে অপটিক্যাল কম্প্যারেটর তৈরি করা হয়ে থাকে। এবং কি হয়, দ্য রিফ্লেক্টেড রেজ উইল বি সিন অন এ গ্র্যাজুয়েটেড স্কেল অর দ্য ইমেজ অফ এ গ্র্যাজুয়েটেড স্কেল। তাহলে সেই রিফ্লেক্টেড আলোটা, অর্থাৎ প্রতিফলিত আলোক রশ্মিটা আমরা কোনো একটা গ্র্যাজুয়েটেড স্কেলের উপর অথবা তার ইমেজের উপর, তার প্রতিবিম্বের উপর দেখতে পাই। ঠিক আছে, এইভাবে অপটিক্যাল কম্প্যারেটর তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, এরপর আমরা দেখব অপটিক্যাল লিভার। তো অপটিক্যাল কম্প্যারেটরের একটা অংশ হলো অপটিক্যাল লিভার। অপটিক্যাল লিভারটা কি দেখে নাও। The principle of an optical lever is shown in the figure. It involves the movement of a mirror on which a beam of light is directed. তাহলে এটা একটা মিররের উপর আলোর যে প্রতিফলন সেটা দেখানো হয়েছে। এটাই হচ্ছে অপটিক্যাল লিভার। কেমন হয় না, আমরা যদি অ্যাট ফার্স্ট মিররটাকে ভার্টিক্যাল রাখি, পুরোপুরি ভার্টিক্যাল রাখি, এটা দেখছো পুরোপুরি মিররটা যখন ভার্টিক্যাল ছিল তখন আলোক রশ্মিটা যেভাবে প্রতিফলিত হতো, যখন আমরা মিররটাকে কী করেছি, টিল্ট করেছি, বাঁকিয়েছি কত, থিটা অ্যাঙ্গেলে যখন আমরা কী করেছি, মিররটাকে বাঁকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ মিররটা এখন বেঁকে গেছে। তো এই থিটা অ্যাঙ্গেলে যখন বাঁকিয়ে দিচ্ছি তখন কী হচ্ছে, প্রতিফলনটা, আলোর যে প্রতিফলন সেটা 2 থিটা অর্থাৎ ডাবল হয়ে গেছে। অ্যাঙ্গেলটা কতটা চেঞ্জ হয়েছে, 2 থিটা। থিটা অ্যাঙ্গেলে যদি আমরা মিররটাকে ডিফ্লেক্ট করি তাহলে আমার রিফ্লেক্টেড রেজটার যে ডিফ্লেকশন হবে সেটা হবে 2 থিটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ অপটিক্যাল লিভার। অপটিক্যাল লিভারের এটাই হলো প্রিন্সিপাল। এরপর দেখো, দ্য বিমস অফ লাইট ফর্মস আ ওয়েটলেস লিভার। তাহলে আলোক রশ্মিটা কী করে, একটা ওয়েটলেস, কোনো রকম ওয়েট নেই লিভারের। অ্যান ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ অবটেন্ড when using the optical lever is that the reflected beam deflects twice the angle of rotation of the mirror, thus giving an automatic magnification. তার মানে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে মিররটাকে আমরা যদি থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করি তাহলে রিফ্লেক্টেড রেজের মধ্যে, অর্থাৎ প্রতিফলিত আলোক রশ্মির অ্যাঙ্গেলটা কতটা ডিফ্লেক্ট হচ্ছে, 2 থিটা, অর্থাৎ ডাবল হয়ে যাচ্ছে। এখানে আমরা ম্যাগনিফিকেশনটা ঘটে যাচ্ছে। ঠিক আছে, এটাই হলো এর সুবিধা, অপটিক্যাল লিভার ব্যবহারের এটা সুবিধা। নেক্সট দেখো, ঠিক আছে, এখানে দেখো কি হয়েছে, অ্যান ইম্পর্টেন্ট কনসিডারেশন ইন দ্য ডিজাইন অফ অল অপটিক্যাল কম্প্যারেটর ইজ দ্যাট দ্য মিরর ইউজড মাস্ট বি অফ ফ্রন্ট রিফ্লেকশন টাইপ অ্যান্ড নট অফ নর্মাল ব্যাক রিফ্লেকশন টাইপ। এখানে ইমেজগুলো দেখো কি হয়েছে না, অপটিক্যাল কম্প্যারেটর তৈরি করার সময় আমাদেরকে একটা জিনিস মানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউজড মাস্ট বি অফ ফ্রন্ট রিফ্লেকশন টাইপ। যে মিররটা আমরা ব্যবহার করব অপটিক্যাল কম্প্যারেটরে সেটা হবে ফ্রন্ট রিফ্লেকশন টাইপ। অর্থাৎ এখানে দেখো এটা হচ্ছে আমার ফ্রন্ট রিফ্লেকশন টাইপ, অর্থাৎ আলোক রশ্মি কী হবে, মিররের মধ্যে গিয়ে পড়বে এবং ফ্রন্ট পোর্শন থেকেই কিন্তু রিফ্লেক্ট হবে। দেখো আলোক রশ্মি এটা এদিকে আসছে, এখানে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে এই ফ্রন্ট পোর্শন থেকেই। ঠিক আছে, ফ্রন্ট পোর্শন থেকেই কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। তাহলে সেজন্য মিররটা কী হতে হবে, মাস্ট বি অফ ফ্রন্ট রিফ্লেকশন টাইপ হতে হবে, নট নর্মাল ব্যাক রিফ্লেকশন টাইপ। অর্থাৎ নর্মালি যে মিররগুলো আমরা দেখে থাকি সেগুলো সবই হলো ব্যাক রিফ্লেকশন টাইপ, অর্থাৎ ব্যাক পোর্শন থেকে, এই যে ব্যাক পোর্শন, মিররের ব্যাক পোর্শন থেকে নর্মাল মিররগুলোর ক্ষেত্রে রিফ্লেকশনটা ঘটে থাকে, প্রতিফলনটা ঘটে থাকে কোথায়, ব্যাক পোর্শন থেকে। সেরকম হলে কিন্তু আমাদের চলবে না।
ঠিক আছে, মিররটা অবশ্যই ফ্রন্ট রিফ্লেকশন টাইপ হতে হবে, ঠিক আছে। কারণ কি না, ব্যাক রিফ্লেকশন মিরর প্রডিউসড টু রিফ্লেক্টেড ইমেজেস অ্যাজ শোন ইন দ্য ফিগার 8.10। এখানে দেখতেই পাচ্ছ যে ব্যাক রিফ্লেকশনের ক্ষেত্রে কি হয়, দুটো রিফ্লেকশন তৈরি হয়, আলোক রশ্মি অর্থাৎ দুটো প্রতিফলিত রশ্মি, এটা একটা প্রতিফলিত রশ্মি, এটা আর একটা প্রতিফলিত রশ্মি, অর্থাৎ ব্যাক রিফ্লেকশন মিররের ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মির ডাবল প্রতিফলন ঘটে যায়। কিন্তু আমরা যদি আমরা ফ্রন্ট রিফ্লেকশন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে একটাই মাত্র প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন পাওয়া যাবে, ঠিক আছে। এতে কি হয় না, তখন যদি ডবল রিফ্লেকশন ঘটে যায় তখন কি হবে, রিফ্লেক্টেড ইমেজ ইজ নট ওয়েল ডিফাইন্ড বিকজ ওয়ান উইল বি ব্রাইট অ্যান্ড আদার উইল বি ব্লার্ড। এক্ষেত্রে একটা ব্রাইট হয়ে যাবে, একটা ব্লার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ফ্রন্ট রিফ্লেকশন মিরর্স অনলি ওয়ান ইমেজ ইজ ফর্মড, এখানে একটাই ইমেজ তৈরি হবে, একটাই যেহেতু রিফ্লেকশন পাবো সেজন্য একটাই ইমেজ তৈরি হবে এবং সেটা ক্লিয়ার হবে, ঠিক আছে। However, in this case a considerable care is needed to avoid damage to the reflecting surface। তো এক্ষেত্রে কি বলা হয়েছে যে এই ফ্রন্ট রিফ্লেকশন করার সময় এখানে একটা কি হয়, একটা মেটাল জাতীয় বস্তু সাধারণত মার্কারি দিয়ে মানে কি করা হয়, রিফ্লেকশনটাকে বন্ধ করা হয়। তো ফ্রন্ট রিফ্লেকশন করার ক্ষেত্রে কিছুটা কি করতে হবে, কনসিডারেবল কিছুটা কেয়ার নিতে হবে যাতে করে কি হয় জানো, রিফ্লেকশন যে সারফেসটা তলটা যাতে করে ড্যামেজ না হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো, একটা সিম্পল কম্প্যারেটরের একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। এখানে দেখো সিম্পল কম্প্যারেটর একটা কেমন হয়ে থাকে, অপটিক্যাল কম্প্যারেটর অবশ্যই কেমন হয়ে থাকে। এখানে আমরা ওয়ার্ক পিসটা রেখেছি, এটা একটা লিভার, ঠিক আছে। এটা পিভট দেখতে পাচ্ছি, লিভারটা এখানে আটকানো আছে পিভট দিয়ে। এই ডিস্টেন্সটা হচ্ছে এ, এই ডিস্টেন্সটা হলো বি। এখানে একটা রিটার্নিং স্প্রিং লাগানো আছে, রিটার্নিং স্প্রিং দিয়ে লিভারটাকে কন্ট্রোল করা হয়। এখানে কি আছে, একটা মিরর লাগানো আছে, এটা হচ্ছে আমার মিররটা এর সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। তো কি হয় এখানে, কাজটা কেমনভাবে হয়, হ্যাঁ এখানে একটা স্কেল আছে দেখতেই পাচ্ছ। তো কাজটা কেমনভাবে হয়, যখন ওয়ার্ক পিসটা ডিএক্স ডিফ্লেকশন ঘটায়, অর্থাৎ ওয়ার্ক পিস যদি সামান্য একটু তলটা সারফেসটা যদি ডিএক্স ডিফ্লেকশন থাকে, আঁকা বাঁকা থাকে, তখন কী হয়, লিভারটা একটু নড়ে। তো সেটা কতটা, যদি তার লিভারটার ডিফ্লেকশন ডেল ওয়াই হয়, ডেল্টা ওয়াই দেখতে পাচ্ছ, তাহলে ডেল্টা এক্সের জন্য ওয়ার্ক পিসের ডেল্টা এক্স পরিবর্তনের জন্য আমার লিভারের যদি ডেল্টা এক্স ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে মিররটা কি ডিসপ্লেসমেন্ট ঘটবে, এটা হচ্ছে আমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এবং এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। মিররটা আমার ডেল থিটা ডিফ্লেক্ট হলো, তাহলে ডেল এক্স ওয়ার্ক পিসের ডিফ্লেকশনের জন্য আমার মিররের মধ্যে লিনিয়ার যে ডিফ্লেকশন হলো সেটা হচ্ছে ডেল ওয়াই, এবং যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পেলাম সেটা হলো ডেল থিটা, ঠিক আছে। এরপর দেখো, তো এই যখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল থিটা পাওয়া যায়, তো ডেল থিটার জন্য আমাদের যে রিফ্লেক্টেড রেজ অর্থাৎ প্রতিফলিত রশ্মিটা কী হবে, ডাবল হবে, তাই না। এই যে ডিফ্লেকশনটা আমরা অপটিক্যাল লিভারে দেখেছি, যে যেটুকু ডিফ্লেকশন পাওয়া যায় সেটা কী হয়েছে, রিফ্লেক্টেড রেজে গিয়ে ডাবল হয়ে যায়, অর্থাৎ এটা 2 ডেল থিটা হয়ে যাবে। কারণ এখানে একটা ডেল থিটা পাবো, এখানটা একটা ডেল থিটা পাবো, অর্থাৎ টোটাল যে ডিফ্লেকশনটা পাবো সেটা হচ্ছে ডেল ওয়াই। তোমরা দেখতে পাচ্ছ, তাহলে ডেল থিটা মিররের ডিফ্লেকশনের জন্য টোটাল ডিসপ্লেসমেন্ট যেটা পেলাম বা ডিফ্লেকশন পেলাম সেটা হচ্ছে ডেল ওয়াই। সেটাই আমার এখানে কী হবে, স্কেলে শো করবে, অর্থাৎ এর মাধ্যমে আমরা কী করি, ম্যাগনিফিকেশনটা ঘটে যায়। এভাবে আমার টোটাল ম্যাগনিফিকেশনটা ঘটে যায়, ওইটাই এখানে লেখা আছে, ঠিক আছে। এখানটায় সবগুলোই লেখা আছে ওগুলো। নেক্সট দেখো, অ্যাডভান্টেজেস কী কী আছে। অ্যাডভান্টেজেস অফ অপটিক্যাল কম্প্যারেটর। Number 1, these instruments have very high magnification। এর ম্যাগনিফিকেশনটা অনেকটা বেশি, দেখতে পাচ্ছি ডবল হয়ে যাচ্ছে সামান্য একটু মানে ডিসপ্লেসমেন্টের জন্য, ওয়ার্কপিসের সামান্য একটু ডিসপ্লেসমেন্টের জন্য আমার স্কেলে সেটা ডাবল ম্যাগনিফিকেশনের মাধ্যমে পাচ্ছি। নাম্বার 2, অপটিক্যাল লিভার ইজ ওয়েটলেস। এটা তোমরা প্রথমে পড়েছি অপটিক্যাল লিভার, সেটা ওয়েটলেস, পুরোপুরি ওয়েট নেই একদম। নাম্বার 3, দিস ইনস্ট্রুমেন্টস হ্যাভ হাই রেঞ্জ অ্যান্ড নো প্যারালাক্স। এইসব ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কী আছে, স্কেলে আমরা রেঞ্জটা অনেকটা বেশি, মানে আমরা যে ডেল এক্সটা পেয়েছি, ওয়ার্কপিসের যে ডিসপ্লেসমেন্ট দেখলে, ওয়ার্কপিসের ডিসপ্লেসমেন্ট ছিল আমার ডেল এক্স, দেখেছিলে, ওয়ার্কপিসের যে ডিসপ্লেসমেন্ট সেটা ছিল ডেল এক্স। তো এটা রেঞ্জটা অনেকটা বেশি, অর্থাৎ অনেকটা ডিসপ্লেসমেন্ট আমরা কিন্তু মেজার করতে পারি এর মাধ্যমে। নো প্যারালাক্স, কোনো রকম ল্যাগ নেই, কোনো টিয়ার ওয়ের এসব নেই।
Number 4, these comparators have usually a few moving linkages and have no friction, wear and tear and give a high accuracy. তাহলে এক্ষেত্রে দেখেছো আমরা মেকানিক্যাল কম্পারেটর যেগুলো পড়েছিলাম, সিগমা কম্পারেটর বা ডায়াল ইন্ডিকেটর, সেখানে অনেকগুলো লিঙ্কেজ ছিল, অনেকগুলো মুভিং পার্টস ছিল তার মধ্যে, কিন্তু এখানে মুভিং পার্টসের সংখ্যাটা অনেকটাই কম, ফিউ, ঠিক আছে, ভেরি ফিউ। তার জন্য কি হয়, কোনো রকম ফ্রিকশন, ওয়্যার অথবা টিয়ার এসবগুলো নেই, খুব কম। অ্যান্ড গিভ আ হাই অ্যাকুরেসি, এবং টিয়ার ওয়্যার ফ্রিকশন যত কম হবে অ্যাকুরেসি তত কী হবে, বেশি হবে। তাহলে এক্ষেত্রে অপটিক্যাল কম্পারেটরের ক্ষেত্রে অ্যাকুরেসিটা অনেকটা বেশি। তো এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেগুলো কী কী দেখে নাও। তো ডিসঅ্যাডভান্টেজেস, নাম্বার 1, দিজ ইনস্ট্রুমেন্টস আর কস্টলি। অবশ্যই মেকানিক্যাল যে কম্পারেটরগুলো ছিল তার তুলনায় অপটিক্যাল কম্পারেটর কিন্তু কস্টলি, ঠিক আছে। নাম্বার 2, অ্যান ইলেকট্রিক সাপ্লাই ইজ নেসেসারি টু অপারেট দ্য সোর্স অফ লাইট। এক্ষেত্রে আমরা মেকানিক্যাল কম্পারেটরে দেখেছিলাম যে কোনো রকম এনার্জি সোর্সের দরকার ছিল না, ওয়ার্ক করার জন্য, ফাংশন করার জন্য কোনো রকম এনার্জি সোর্সের প্রয়োজন ছিল না। কিন্তু অপটিক্যাল কম্পারেটরের ক্ষেত্রে একটা এনার্জি সোর্স দরকার, কিসের জন্য না, সোর্স অফ লাইটটা ক্রিয়েট করার জন্য একটা ইলেকট্রিক সাপ্লাই প্রয়োজন পড়ছে। নাম্বার 3, দ্য অ্যাপারেটাস ইজ ইউজুয়ালি লার্জ অ্যান্ড এক্সপেন্সিভ। এখানে যে অ্যাপারেটাসগুলো ব্যবহার হয়েছে, অপটিক্যাল লিভার বা আরও যে সমস্ত অ্যাপারেটাসগুলো ছিল, মিরর টিরর সব দিয়ে, কি এগুলো হচ্ছে লার্জ, অনেকটা বড় এবং এক্সপেন্সিভ, অনেকটা মূল্যবান, ঠিক আছে, কস্টলি। Number 4, when the scale is projected on a screen, then it is essential to use these instruments in a dark room in order to take the reading easily. তো যখন আমরা কি করি না, একটা প্রজেক্টের স্ক্রিনে যখন আমরা কি করি স্কেলের ভ্যালুটা দেখতে যাই, তখন আমাদের অবশ্যই কি প্রয়োজন পড়ে, একটা ডার্ক রুমের প্রয়োজন পড়ে, অন্ধকার রুম। কিসের জন্য না, ইন অর্ডার টু টেক দ্য রিডিং ইজিলি, রিডিংটা ইজিলি পাওয়ার জন্য, ক্লিয়ারভাবে দেখার জন্য আমরা কি করতে হয় না, একটা ডার্ক রুমের প্রয়োজন হয়, অর্থাৎ মেজারমেন্টটা ঠিকঠাক চেক করার জন্য আমাদের ডার্ক রুমের প্রয়োজন হয়। তাহলে এগুলো সব ছিল কি ডিসঅ্যাডভান্টেজেস অফ অপটিক্যাল কম্পারেটর, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই। এর মধ্যে তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নগুলো রাখতে পারো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের তার উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।